তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি অনে। আজকে আমরা পড়তে চলেছি দশম শ্রেণীর পাঠ্য কবিতা অসুখে একজন, যার লেখক হচ্ছেন পাবলো নেরুদা। আর এই কবিতাটা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে কবিতা থেকে। এই কবিতা পড়ার আগে আমরা এই কবিতার ইতিহাসটা যদি একটু জানতে পারি তো খুব ভালো হয় কবিতাটা পড়তে। এই কবিতাটার ইতিহাস হচ্ছে, এটা একটা স্প্যানিশ কবি, অর্থাৎ একটা স্পেনের যখন গৃহযুদ্ধ, সেই স্পেনের গৃহযুদ্ধের ভিত্তিতে আমাদের লেখক এই কবিতাটি লিখেছিলেন। আমরা সবাই জানি যে যুদ্ধ লাগলে কি হয়, বিরত সেই যুদ্ধ এমন একটা জিনিস যেটা আমাদের সব কিছুকে শেষ করে দেয়। আমরা ইতিহাসে পড়েছি এবং আমরা সম্মুখেও দেখতে পেলাম এখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। ঠিক তেমনই স্প্যানিশ যুদ্ধের একটা গৃহযুদ্ধ, যে যুদ্ধের ভিত্তিতে এই কবিতাটি লেখক লিখেছিলেন। এই কবিতাটি কথক একজন সৈনিক এবং তার প্রিয়তমা অর্থাৎ তার স্ত্রীকে সে অপেক্ষায় রেখে সে সেই যুদ্ধে যান, এবং সেই যুদ্ধে যাওয়ার সময় তিনি কি গ্রহণ করছেন এবং সেই যুদ্ধে যাওয়ার সময় তিনি কিভাবে গিয়ে সেই যুদ্ধে গিয়ে তিনি কোন জিনিসের সম্মুখীন হচ্ছেন, কিসের সম্মুখীন হচ্ছেন, সেগুলোই তিনি তুলে ধরেছিলেন। এবার আমরা কবিতার লাইনগুলো একবারে পড়ব এবং এখান থেকে আলোচনা করব। প্রথম যেটা লাইন বলেছে যে, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ লেখক বা কথক যখন সেই যুদ্ধে যাচ্ছেন, সেই যুদ্ধে যাওয়ার সময় তিনি তার প্রিয়তমাকে এটা বলেও যেতে পারেননি যে তিনি যুদ্ধে যাচ্ছেন, এবং তিনি হঠাৎই সেই যুদ্ধে চলে যান এবং তিনি অপেক্ষায় দাঁড় করিয়ে, তাকে ছেড়ে দিলাম বলতে তার প্রিয়তমাকে সে অপেক্ষায় দাঁড় করিয়ে, অর্থাৎ সে যুদ্ধে গেলে আমরা কেউই জানি না যে সেই যুদ্ধ থেকে আমরা ফিরবো জয়ী হয়ে ফিরবো না বিজয়ী হয়ে ফিরবো। সেইটা না জেনে লেখক তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে সে চলে গেলেন দূর দূরে বলতে এখানে দূর দূরে, অর্থাৎ দূরের পর এখানে 3টে ডট রয়েছে। এই ডটটা বোঝাতে চেয়েছেন যে দূর দূরে মানে বহু দূরে, অর্থাৎ যেটা লেখকের বা কথকের অজানা। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে জানতো না যে আমি কখনো আর ফিরে আসবো না। যুদ্ধে গেলে সবাই তাই এটা অবগত হয় না যে সে সেখান থেকে জয়ী হয়ে ফিরবে না বিজয়ী হয়ে ফিরবে। তবে আমাদের ধর্ম এবং আমাদের কর্ম যে যুদ্ধ, যদি একজন সৈনিক হয় তার কর্মই বা তার মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে যুদ্ধ তাকে করতেই হবে। যদি একটা প্রবাদ বাক্য আছে যেটা আমরা জানি যে, যুদ্ধ করো, যদি জিতো তাহলে কি স্বর্গের এই মর্ত্যের রাজত্ব পাবে, আর যদি হেরে যাও তো স্বর্গের রাজত্ব পাবে। এই কথাটাকে মাথায় রেখেই সে এটা না জেনে সেই যুদ্ধে যান কে আমাদের কথক। বলছে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এখানে নান বলতে বোঝানো হয়েছে খ্রিস্টান সন্ন্যাসিনীকে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, অর্থাৎ সেই প্রিয়তমা তার অপেক্ষায় রয়েছে, এবং সেই অপেক্ষাটা প্রথমে কি নির্দিষ্ট কিছু ক্ষণ, তারপরে নির্দিষ্ট কোনো একদিন, তারপরে সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে কেটে যেতে লাগলো। কিন্তু সেই লেখক বা কথক এখনও পর্যন্ত ফিরল না। এটা কে অপেক্ষায় রয়েছে? এটা সে তার প্রিয়তমা স্ত্রী অপেক্ষায় রয়েছে তার। এখানে একটা কুকুর চলে গেল, অর্থাৎ আমরা একটা জানি যে কুকুরগুলো কী হয়, কুকুর দেখবে চলাফেরা করে, সেটা তাদের নির্দিষ্ট কোনো সময় থাকে না, বা তাদের নির্দিষ্ট কিসের জন্য চলাফেরা করছে সেটা তাদের নিজেই তারা জানে না। তো তারা চলাফেরা করে, সেই চলাফেরাকেই এখানে বলা হয়েছে যে একটা কুকুর চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের সময়টা একটা নির্দিষ্ট ছন্দে এগিয়ে যাচ্ছে, কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু সে লেখক বা কথক বা সেই সৈনিকটা এখনও পর্যন্ত তার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে আসলো না, অর্থাৎ সে অপেক্ষায় রয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ এইবার কথক বলছে যে বৃষ্টিতে ধুয়ে দিল, অর্থাৎ কথক তার বাড়ির সম্মুখ দিয়ে বা সম্মুখভাগ দিয়ে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সেই রাস্তাটা আস্তে আস্তে কী হলো, বৃষ্টিতে ধুয়ে গেল, সেখানে ঘাস জন্মালো। এবং আমরা একটা জিনিস দেখি যে যেখানে কোনো মাঠে যদি আমরা যাতায়াত করি একদিক দিয়ে, সেই দিকটা কী হয়, সেখানকার ঘাসগুলো মরে গিয়ে সেখানে সাদা হয়ে যায়, এবং যে রাস্তায় মানুষ চলাচল করে না সেই রাস্তায় অটোমেটিক্যালি বড় ঘাস জন্মায়। এটাই লেখক বলেছেন যে আমি চলে যাওয়ার পর সেই রাস্তার তার পায়ের দাগটা ধুয়ে গেল, এবং কী হলো,
সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে লেখক হাঁটতো, সেই রাস্তায় ঘাস জন্মালো। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ একটার পর একটা আস্তে আস্তে সেই সময়টা দীর্ঘ হতে থাকলো, এবং সেই সময়টা দীর্ঘ হতে থাকার পরে তার প্রিয়তমা স্ত্রীর এটা মনে হতে লাগলো যে তার বছরগুলো যেন তার মাথার উপর, সময়টা যেন তার মাথার উপর এক একটা পাথরের মতো ভারী হয়ে উঠছে। অর্থাৎ আস্তে আস্তে তার সময়টা চলে যাচ্ছে, কিন্তু সেই কথক এখনও পর্যন্ত সে বাড়ি ফেরেনি, এবং তার এটাই মনে হচ্ছে যে সেই বছরগুলো বা সেই সময়টা বা দিনগুলো তার কাছে এক একটা পাথরের মতো মনে হচ্ছে। তারপর যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ তারপর সেই যুদ্ধ এলো, এবং সেই যুদ্ধ এলো কিসের মতো? আগ্নেয় পাহাড়ের মতো। আমরা ভূগোলে সবাই পড়েছি যে আগ্নেয় পাহাড় বলতে এখানে কি, যেখানে লাভা ম্যাগমা বেড়ায়, সেই ঠিক তেমনই সেই রকমভাবে যুদ্ধ এলো, এবং যুদ্ধের রূপটা এতটাই ভয়ঙ্কর যে যুদ্ধ মানে কি, রক্ত, উৎপাত, মারামারি, এরকম সব কিছুই। তো সেই যুদ্ধ এলো কিসের মতো? আগ্নেয় পাহাড়ের মতো, এতটাই ভয়ঙ্কর। এবং তারা কী হলো, সেখানে কী হলো, শিশু আর বাড়িরা খুন হলো। অর্থাৎ এখানে যে শিশু বা ভবিষ্যৎ প্রজন্ম যারা ছিল তারাও রক্ষা পেল না, তারাও সেই যুদ্ধের মধ্যে ধ্বংস হয়ে গেল। এবং বাড়িরা খুন হলো, তার যে সেখানকার যে বাড়ি ঘর, সব কিছু সেখানকার একদম ধূলিসাৎ হয়ে গেল। অর্থাৎ সেই জায়গাটা কী হলো, সেই যুদ্ধের সেই জায়গাটা একদম শ্মশানে পরিণত হলো। কিন্তু সেই যে পত্নী বা সেই প্রিয়তমা, লেখকের বা কথকের সেই প্রিয়তমা পত্নীটার মৃত্যু হলো না। অর্থাৎ মৃত্যু বলতে এখানে কি, তার স্মৃতি যেন এখনও রয়ে গেছে। সমতলে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। অর্থাৎ সমস্ত সমতলে ধরে গেল আগুন, মানে সেইখানকার যে জায়গা, যে ভূমি, সব কিছু আগুন ধরে গেল, সেখানে লুটপাট হয়ে গেল, সেখানে শ্মশানে পরিণত হয়ে গেল। এবং শান্ত হলুদ দেবতা যারা ছিল, হলুদ রঙ হচ্ছে ঐতিহ্যের প্রতীক, সেই শান্ত হলুদ দেবতারা কী হলো, তারাও যে মন্দিরে ছিল, তারা কী করলো, তাদের যে স্বপ্ন সেটা ধূলিসাৎ হলো। এবং তারা, শান্ত হলুদ দেবতারা কী করলো, এখানে ব্যঙ্গচ্ছলে বলা হয়েছে যে সেই শান্ত হলুদ দেবতারাও এক যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই সমাজকে বা সেই মানুষকে বা সেখানকার উপস্থিতি জনগণকে সে রক্ষা করতে পারল না, এমনকি তারা নিজেদেরকে রক্ষা করতে পারল না। ফলে তারা কী হলো, তারা মন্দির থেকে গড়িয়ে পড়ল, এবং যারা ডুবেছিল ধ্যানে, মানে যারা শান্ত ছিল, যারা কোনো দিনই কোনো রকমভাবে কারোর প্রতিবাদ করেনি, সেই সকল দেবতারাও সেখানে ধূলিসাৎ হয়ে গেল। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ তারা সেই মন্দির থেকে, যুদ্ধের ভয়াবহতার কারণে তারা সেই মন্দির থেকে গড়িয়ে পড়ল, এবং তারা যে ভবিষ্যৎ প্রজন্মর কাছ থেকে পূজা পার্বণ ইত্যাদি নেবেন, তারা সেই স্বপ্নগুলো তারা আর দেখতে পারল না। এবার লেখক ফিরে গেছেন তার জগতে, অর্থাৎ তার আগের যে জগৎ, সে অতীতে ফিরে গিয়ে এখানে আলোচনা করেছেন। কেমনভাবে দেখো, যে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। অর্থাৎ এবার লেখক অতীতে ফিরে গেছেন এবং বলছেন যে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ লেখক কী ছিল, ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল, গোলাপি গাছ ছিল, তার কী ছিল, গোলাপি গাছ ছিল, সে পাতাগুলো কিসের ছিল, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এই যে রান্নাঘর, চিমনি মানে রান্নাঘর, যেটা প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ এক ধরনের ঘাস জাতীয়, জলের এক ধরনের ঘাস জাতীয় ফসল, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা এতটাই ভয়ঙ্কর, এতটা তাণ্ডব করেছিল সেই যুদ্ধ, যে সমস্ত লেখকের অতীত ভবিষ্যৎ সব কিছু নষ্ট হয়ে গেল। সেখানকার যত জনগণ, যত যত যা কিছু ছিল, লেখক কিছু উদাহরণ দিয়েছেন, যেমন জলতরঙ্গ, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, সব কিছু নষ্ট হয়ে গেল, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। সেখানে একটা কি শ্মশান তৈরি হয়ে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অর্থাৎ কাঠকয়লা তো আমরা কোথায় দেখে পাই, যখন কোনো কিছু পুড়ে ছাই হয়ে যায়, তারপরেই সেই কাঠকয়লাগুলো আমরা পাই, বা সেই কাঠের বাড়ি, কাঠের ঘর, কাঠের যে যা কিছু ছিল সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। এবং সেখানে কী হলো, যেখানে ছিল এককালীন শহর, যেখানে ছিল জনমানুষের ভিড়, সেই জনমানুষের ভিড়টা শ্মশানে পরিণত হয়েছে, এবং সেখানে আজকে কী হয়েছে, সেখানে ছিল শহর, সেখানে আজকে শ্মশানে পরিণত হয়েছে। দোমড়ানো লোহা, ধৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, অর্থাৎ দোমড়ানো লোহা সেখানে পড়ে থাকলো, ধৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, বিভিন্ন বিভিন্ন ধরনের যে লোহার সামগ্রী ছিল, যেগুলো লোহা, টিন, তামা যেগুলো ছিল, সবই সেখানে কী হলো, দোমড়ানো
পড়ে রইলো এবং সেগুলো কী হলো, একদম কালো একটা শ্মশানে পরিণত হলো সেই জায়গাটা। তারপরে কী রইলো, রক্তের একটা দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ তারপরে কী হলো, সেখানে যুদ্ধ মানেই তো রক্তের স্রোত, রক্তের জলধারা, সেগুলো সব সেখানে পোড়া দাগ হয়ে রয়ে গেল। এবং লেখক এখনও সেই কল্পনা করে যাচ্ছেন যে এখনও সেই মেয়েটা, তার প্রিয়তমা, তার জন্য এখনও অপেক্ষায় রয়েছে। এই ছিল আমাদের পূর্ণ আলোচনা। তো আরেকবার অবশ্যই দেখবে ভিডিওটা, দেখার পর বুঝতে পারবে যে এটা কি বলছে না বলছে, এবং সম্পূর্ণটা তোমরা নিজেদের বই থেকে পড়বে। পড়ার পর সেখান থেকে কোশ্চিন কী হতে পারে সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী নোটিফিকেশানটা তোমার কাছে সর্বপ্রথম যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও কী চাই বা কোন টপিকের উপর চাই সেটা বলতে পারো, সেটা কমেন্ট বক্সে জানিও, আমি করার চেষ্টা করব। ওকে, সবাইকে ধন্যবাদ।